তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করা এই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে আজ প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার সরকার এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় এবং পরদিন সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করেছে সরকার। আমাদের আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার আওতা এবং এর প্রভাব, কিভাবে এই আইনটি কার্যকর হবে, তার আওতা কতখানি হবে, প্রজ্ঞাপনে কিছুটা উল্লেখ করা আছে, সেগুলোর আমরা ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার প্রভাব প্রতিক্রিয়া জানতে চাইব। এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন সাবেক সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। তারিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। তারিক ভাই, আমি একটু আইনের বিষয়গুলো একটু বুঝতে চাই। সরকার যেই প্রজ্ঞাপনটি আজকে জারি করেছে সেই সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে, সন্ত্রাস বিরোধী আইন আমরা বুঝতে পারি যে এই আইনটির উদ্দেশ্য বা যখন এই আইনটি হয়েছে বা তার যে প্রয়োগ হয়েছে এত বছর, সন্ত্রাস দমনের জন্য, সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করে শাস্তি দেওয়ার জন্য সেই আইন সংশোধন করে একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। সেখানে প্রজ্ঞাপনের অংশবিশেষ আমি একটু পড়ে শোনাই। এখানে বলা হয়েছে যে বিচার শেষ, মানে আওয়ামী লীগ এবং তার যেসব সংগঠনের কথা বলা হচ্ছে তাদের নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন সহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। সন্ত্রাস বিরোধী আইনের যে নতুন সংযুক্তি, তার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। যেই কার্যক্রমগুলো উল্লেখ করা হলো, এই কাজগুলো সন্ত্রাসের মধ্যে পড়ে কিনা, আর যদি রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ আমরা এগুলোকে ধরি, সেই কার্যক্রম তো আওয়ামী লীগের একরকম নাই। সাইবার দুনিয়াতে আমরা কিছু তৎপরতা তাদের দেখি, দেশের মধ্যে কিছু ঝুটিকা মিছিল টিছিল আমরা এগুলো দেখেছি, যেগুলো সরকার দমন করেছে, ব্যবস্থা নিয়েছে। এখন যেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে, এই কার্যক্রমগুলো মানে একটি দলের কার্যক্রম হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সন্ত্রাস দমন আইনে বা সন্ত্রাস যদি বলি, সেগুলোর আওতায় এগুলো পড়ে কিনা? ধন্যবাদ নাজমুল আশরাফ ভাই, এবং গ্লোবাল টেলিভিশনের সমস্ত দর্শক এবং কলাকুশলীকে শুভেচ্ছা, এবং আমার শ্রদ্ধেয় সহ-আলোচক শহীদ ভাইকেও শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, আসলে আমরা আইনের পরিভাষায় যে কোনো আইনের একটা ইন্টেনশন থাকে, মানে আইন যখন এনাক্ট হওয়ার পেছনে ইন্টেনশন টু এনাক্টমেন্টের একটা ব্যাপার আছে, যে কোন প্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে আইনটি প্রণীত হয়ে থাকে। তো যে সংশোধনটি হয়েছে, সেই সংশোধনেরও তো একটা ইন্টেনশন আছে, এবং এই প্রজ্ঞাপনেরই একাংশে তারা ইন্টেনশনটি পরিষ্কার করেছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এই আইনটি এই কারণে প্রণীত হয়েছে বা এই সংশোধনটি এই কারণে আনা হয়েছে যাতে করে এই অভিযুক্ত দলটি তাদের অ্যাক্টিভিটি, তারা মনে করছে যে সেটি প্রচলিত বিচারিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে, জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এবং একই রকমভাবে তারা বলেছে যে দেশের সার্বভৌমত্বকেও তাদের এই তৎপরতার মধ্য দিয়ে একটা বিঘ্ন সৃষ্টি করার জায়গা তৈরি হতে পারে, বিধায় তাদের কার্যক্রমগুলোকে তারা নিষিদ্ধ করেছে তাদের ভাষায়। এখন এখানে যাবতীয় কার্যক্রম বলা হয়েছে। এখানে যাবতীয় কার্যক্রমের ব্যাখ্যাটা আসলে কি, এটা কিন্তু খুব বিস্তৃত। এবং আরেকটি বলা হয়েছে যে এটার যে ট্যানিউর, যেটা বলা হয়েছে বিচার শেষ না হওয়া পর্যন্ত। এখন বিচার যদি কিয়ামতের আগ পর্যন্ত শেষ না হয়, কিয়ামতের আগ পর্যন্ত নিষিদ্ধ। বিচার যদি আগামী 1 বছরের মধ্যে সম্পন্ন হয়ে যায়, তাহলে 1 বছরের মধ্যে পর্যন্ত নিষিদ্ধ। ফলে এই জায়গাগুলোর ব্যাখ্যার দাবি রাখে। এবং একই রকমভাবে আপনি যদি আমাদের কনস্টিটিউশন দেখেন, কনস্টিটিউশনের 11 অনুচ্ছেদে
আমরা যখন গণতন্ত্র এবং মানবাধিকারের প্রশ্ন আসি, আমরা যখন আর্টিকেল 39-এ চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলি, সেখানে কিন্তু মানুষের মত প্রকাশ, অর্থাৎ যে কোনো মত, সেটা ফিলসফিক্যাল মত হোক বা পলিটিক্যাল মত হোক, সেটি প্রকাশ করা কিন্তু মৌলিক মানবাধিকারের পর্যায়েই পড়ে। ফলে এই জায়গাতে অনেক বিষয় আছে যেগুলো আপনার ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে। এখন ধরেন একটা জঙ্গি মিছিল, একটা উস্কানিমূলক সাইবার প্রচারণায়, অনলাইনে প্রচারণা, কিংবা একটা আনলফুল অ্যাসেম্বলি ইত্যাদি করার মধ্য দিয়ে যে কাজগুলো হয়, সেই কাজগুলোকেই সাধারণত আমরা জননিরাপত্তা বিঘ্ন বা সন্ত্রাসী কাজ বলে অনেক সময় অভিহিত করে থাকি। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি নির্দোষ ইতিহাস প্রকাশ করে বা একেবারে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করে, সেই তথ্য প্রকাশ কি সন্ত্রাসের আওতায় পড়বে? অর্থাৎ ধরেন এই নিষিদ্ধ ঘোষিত দলটি তাদের অতীতের কোনো গৌরবময় ভূমিকা যদি থেকে থাকে, তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এটা ইতিহাসের একটা ফ্যাক্ট, তো সেটি যদি তারা প্রচার করে যে আমরা যুদ্ধ করেছিলাম দেশ স্বাধীন করার জন্য, এবং এখানে তো বলা হচ্ছে যে কোনো ধরনের, ফলে দেখেন এইখানে কিন্তু একটা এথিক্যাল জায়গা চলে আসে। যে কোনো লয়ের পেছনে তো এথিক্স থাকে। তো এখানে কনফাইন করা হয়েছে, যেটা আমি বুঝেছি যে ইন্টারপ্রিটেশনটা প্রজ্ঞাপনে এসেছে, সেটা হলো ফোকাস করা হয়েছে এই বিচার এবং এই বিচার কার্যকে ব্যাহত করতে পারে এমন ধরনের কর্মকাণ্ড। কিন্তু এই ব্যাখ্যাগুলো কিন্তু যারা সংশোধন করেছেন, এখানে বলা হচ্ছে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা সহ জনজীবনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠনের মতো বিভিন্ন বেআইনি কার্যকলাপ ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখন এইটাকে আপনি কোন ফ্রেমে ফেলবেন? ধরেন আওয়ামী লীগ, তারা এই সমস্ত তাদের যে দায়, তা গণহত্যার যে তাদের দায়, অভ্যুত্থানের হত্যাকাণ্ডের, জুলাই ম্যাসাকারের যে দায়, সেই দায়ের আলোচনায় তারা গেল না। তারা ধরেন, আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, অনলাইনে তারা শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন নিয়ে আলোচনা করলো, যে তার জীবনে কি স্যাক্রিফাইস ছিল, তিনি কত বছর জেল খেটেছেন। তো সব ধরনের কর্মকাণ্ড ইতিবাচক নেতিবাচক ভাগ করা হয়নি। ফলে এই জায়গাটা আপনার লিগ্যাল এথিক্সের জায়গায় অনেক প্রশ্ন থেকে যায়। আমার যেটা মনে হয়েছে, আমরা যদি সত্যিকার অর্থেই জুলাই ম্যাসাকারের বিচার করতে চাই, এই জায়গাগুলো আমাদের স্পষ্ট করা দরকার ছিল। এবং একই রকমভাবে যে কোনো পলিটিক্যাল পার্টির যে লিডারশিপ, তার দায় এবং তার কোটি কোটি সমর্থকের দায় কিন্তু একই রকম নয়। অনেক নির্দোষ সমর্থক থাকেন যারা ফিলসফিক্যাল কারণে কোনো পার্টিকুলার পলিটিক্যাল দর্শনকে সমর্থন করে থাকে, এবং সেই সমর্থনের সপক্ষে, সেই ফিলসফির সপক্ষে তারা কথা বলতে পারে। তারা কিন্তু রাষ্ট্রকে অস্থিতিশীল করছে না, তারা কিন্তু আপনার বিচার ব্যবস্থাকে বাধা দিচ্ছে না। তারা রচনা লিখতে পারে, তারা আপনার কবিতা লিখতে পারে, কিন্তু এই কবিতা লেখাও আজকের আইনের যে অ্যাম্বিটটা এমন জায়গায় গিয়েছে, কোনো কবি যদি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখে, সেটাও কিন্তু আপনার এই ফ্যাসিবাদকে সমর্থনের পর্যায়ে পড়ে যাবে। ফলে আইনের যে স্কোপ, এই স্কোপটা কিন্তু অনেক ওয়াইডার করে দেওয়া হয়েছে। এবং এই নিষেধাজ্ঞা কোনো নাগরিকের, নির্দোষ নাগরিকের কথা বলছি, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইনগত অধিকারের পরিপন্থী হলে তার পক্ষে কি আইনের আশ্রয় নেওয়া, আদালতে যাওয়ার সুযোগ আছে? সংবিধানে তো স্পষ্ট করে বলা আছে যে সমস্ত আইন, অধ্যাদেশে বা যে কোনো আইনে যাই থাকুক না কেন, যদি কোনো প্রণীত আইন মানুষের সংবিধানে উল্লেখিত মৌলিক মানবাধিকারের পরিপন্থী হয়, তাহলে সেটা আপনার প্রশ্নবিদ্ধ হবে এবং সেটাকে চ্যালেঞ্জ করা যাবে। এই ইন্ডিকেশন আমাদের এখনকার পর্যন্ত যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধানে সেটি রয়েছে। ফলে সেই জায়গা থেকে কোনো মত ধারণের জন্য কোনো লোক যদি আক্রান্ত হয় আইনি প্রক্রিয়ার দ্বারা, তিনি তো আদালতের প্রতিকার চাইতেই পারেন। এখনকার যে বাস্তবতা, আইনের আশ্রয় পাওয়ার অধিকার সবার আছে, ন্যায় বিচার যে কেউ চাইতে পারে, কিন্তু আমি যেটা বললাম যে এই নিষেধাজ্ঞা যদি কারো মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করে, তার পক্ষে কি এখনকার বাস্তবতায় আদালতে যাওয়া, আইনের আশ্রয় নেওয়া, রিট করা, মামলা করার কোনো বাস্তবতা আছে? আমরা দেখেছি এর মধ্যে কেউ অভিযুক্ত হলে পরে যতক্ষণ না সে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে অভিযুক্ত বা নির্দোষ বলা যায়। কিন্তু অনেক মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে আদালতে যেতেই পারে না, আদালতে আইনজীবী দাঁড়াতে পারে না, আইনজীবী হামলার শিকার হন, আসামি হামলার শিকার হন, এবং এমন পরিস্থিতি করা হয়, সেই পরিস্থিতির প্রেক্ষিতে আমরা আদালতের আদেশ পেতে দেখি। সেখানে কি এই বাস্তবতার কোনো সুযোগ এখন আছে? দেখেন, এটি খুবই দুঃখজনক আমরা লক্ষ্য করছি, এবং আমরা যারা আইনজীবী, আমরা পেশাদার আইনজীবী, আদালতে আইন পেশায় নিয়োজিত আছি, কোনো আইনজীবী আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীর উপরে হামলা এবং তাকে
বিচার কার্যে তাকে সহযোগিতা করার ক্ষেত্রে তাকে বাধা দেওয়া। না, আমরা দেখি এই হামলাগুলো আইনজীবীরাই করছেন, এক পক্ষের আইনজীবীরা করছেন। যারা দোষী বা অভিযুক্ত বা মামলায় অভিযুক্ত তাদের পক্ষে দাঁড়ানোর কারণে অন্য আইনজীবীরাই এই হামলাগুলো করছেন। আমরা ছবি দেখেছি প্রকাশ্যে। এটি আসলে হয়েছে কি যে আমাদের যে পেশাদারিত্বের যে জায়গা, পেশাদারিত্বের জায়গায় যখন দলীয় লেজুরবৃত্তি সামনে চলে আসে তখন কিন্তু পেশাদারিত্বের যে এথিক্স সেটা ম্লান হয়ে যায়, সেটা অনেক ক্ষেত্রে কলঙ্কিত হয়ে যায়। এবং আদালত প্রাঙ্গণে কোনো নির্দিষ্ট দলের সমর্থক আইনজীবীরা যখন অপর দলের অভিযুক্ত বিচার প্রার্থীকে হামলা করে, এটা আইনের দৃষ্টিতে কখনোই সমর্থনযোগ্য নয়। রাষ্ট্র এখানে কি ব্যর্থ হচ্ছে? রাষ্ট্র তো বারবার অনেক রকম কথাই বলছে। এখন রাষ্ট্রের যে এখতিয়ার এবং রাষ্ট্রের যে পলিটিক্যাল নেচার, বলা হচ্ছে এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, এটি একটি নির্দলীয় সরকার। আপনার মবক্রেসি যেটাকে আমরা বলছি, সেই ভয়ে সবাই যার যার মতো করে আচরণ করছে। রাষ্ট্রের যে বক্তব্য, রাষ্ট্রের যে ন্যারেটিভস যেটা তারা প্রচার করছেন, সেই ন্যারেটিভসের সাথে তার বাস্তবায়নের আমরা অনেক ফারাক দেখতে পাচ্ছি। আমাদের জুডিশিয়ারিতে, ফরচুনেটলি আমাদের জুডিশিয়ারি তো এখনও ফাংশন করছে, এবং এই জুডিশিয়ারিকে প্রপারলি ফাংশন করতে দেওয়ার জন্য যে ধরনের পরিবেশ দরকার, সেই জায়গাটা ন্যারো পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে আমরা ব্যাহত হতে দেখি। এবং সেটি হওয়ার ফলে কি হয় যে প্রকৃত যে দোষী, আমরা যারা জুলাই ম্যাসাকারের প্রতিবাদ করেছি এবং রাস্তায় থেকে প্রতিবাদ করেছি, আমরা বলেছি যে সমস্ত কোনো কিছুই কিন্তু আইন এবং বিচারের ঊর্ধ্বে না। যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদেরকেও একসময় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যখন এই প্রক্রিয়াটা শুরু হলো, আমাদের উচিত ছিল এই বিচার প্রক্রিয়াটাকে বিশ্ববাসীর কাছে, বিশেষ করে আপনার জুডিশিয়াল এথিক্সের জায়গা থেকে এটাকে বিশ্বাসযোগ্য এবং নন পার্টিজান, নিউট্রাল এবং ভেরি মাচ জুরিসপ্রুডেন্সের জায়গা থেকে দেখার। সেই পরিবেশটা আমরা আনফরচুনেটলি আমরা এনশিওর করতে পারি নাই। এক্ষেত্রে দায় আমরা যারা দলবাজির আইনজীবী আছি আমাদেরও যেমন নিতে হবে, আবার যারা সরকারে রয়েছেন তাদের যে পরিমাণ আপনার রেডিনেস দরকার, যে পরিমাণ তাদের অ্যাক্টিভিজম দরকার, সেই অ্যাক্টিভিজমও আমরা মানে এই বাস্তবতাটা ন্যায় বিচার পরিপন্থী বলা যায়। এখানে আপনি সরল দেখায় আনসারটা করতে পারবেন না, কারণ পরিস্থিতিটা অনেক ফ্লুইড, সিচুয়েশনটা অনেক কমপ্লেক্স। এখানে অনেক স্টেক হোল্ডার্স, অনেক আনঅথরাইজ ফ্যাক্টরস ওয়ার্ক করছে, আবার অথরাইজ যারা স্টেক হোল্ডার ফ্যাক্টরস তারা অনেক ক্ষেত্রে আনডান হয়ে যাচ্ছে, তারা অনেক ভূমিকা রাখতে পারছেন না। বলতে পারেন যে আমাদের রাষ্ট্র এক ধরনের একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে আছে, সেটি যতক্ষণ না পর্যন্ত এই দেশে একটা লেজিটিমেট ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে, এই অবস্থাটার একটা আশঙ্কা থেকেই যাবে বলে আমরা আশঙ্কা ব্যক্ত করতে পারি। শহীদ ভাই, এই প্রজ্ঞাপনের আরেকটি অংশ গণমাধ্যম, অনলাইন ও সামাজিক মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা। আওয়ামী লীগ যারা করেন, নেতা কর্মী বা দলের নামে, তারা সামাজিক মাধ্যমে অনেক কিছু করছেন। এই প্রজ্ঞাপন জারি হওয়ার পরে, এই অধ্যাদেশ জারি হওয়ার পরে, এই আইন কার্যকর হওয়ার পরে তারা সামাজিক মাধ্যমে কতটা করবেন বা করবেন না দেশের ভিতরে থেকে এবং বাইরে থেকে, সেটি আমরা দেখব এবং সরকারের ব্যবস্থা কি আমরা সেটি নেব। এখানে একটি আশঙ্কার কথা আসছে যে গণমাধ্যম, অনলাইন এবং সামাজিক মাধ্যমে যে কোনো রকমের প্রচারণা, যেটি তারিক ভাই বলছিলেন যে আপনি ফ্যাকচুয়াল একটা বক্তব্য দিলেন বা নাগরিক হিসাবে আপনার মত প্রকাশের অধিকার আছে, আপনি একটা মত প্রকাশ করলেন গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে, সেটাকে যদি কেউ বলে যে আওয়ামী প্রচারণা, আওয়ামী লীগের পক্ষের বা ফেসিবাদের পক্ষের, বা একটি শব্দ আমরা খুব শুনছি 5ই আগস্টের পর থেকে, যে ফেসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করছেন অনেকে, এবং এর জন্য গণমাধ্যম থেকে শুরু করে অনেকে অভিযুক্ত করা হয়। ফলে আপনি কোনটাকে তাদের পক্ষের প্রচারণা বলবেন, কোনটাকে আপনার মত প্রকাশ বা আপনার কথা বলার স্বাধীনতা বলবেন? যেভাবে আসছে এই যে 7 প্যারাগ্রাফ তো ব্যাখ্যা যে কী কারণে এটা করতে হলো, 8ম প্যারাগ্রাফে এসে বললো যে এগুলো করা যাবে না। তো যেভাবে এসছে তাতে আওয়ামী লীগের নামে সেরকম কোনো প্রচার করতে পারবে না কেউ। এখন ধরেন আমি তো আওয়ামী লীগ করি না, এখন আওয়ামী লীগ যে করেন না, বা উনি আওয়ামী লীগ করেন না, আপনি করেন না, বা অনেকেই করে না, বাংলাদেশের কোটি কোটি মানুষ তো আর আওয়ামী লীগ করে, আবার কোটি কোটি মানুষ করে না। তার বাইরেও তো সুশীল সমাজ থাকতে পারে, বা তার বাইরে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি কারো থাকতে পারে, বা মতামত থাকতে পারে, কিন্তু মতামত দিতে পারে না। এখন যে আলোচনা করতেছি এটাও এই আইন অমান্য হবে কিনা চিন্তা করতে হবে, তাই না? এখন তো আমরা মতামত দিচ্ছি যে এই আইনটাতে কি আছে, বা এই যে ঘোষণাটাতে কি আছে, ঘোষণাটা কোথায় তার সীমাবদ্ধতা আছে। তো সেটা তো আওয়ামী লীগের পক্ষে কোনো প্রচার হচ্ছে না। সুতরাং একজন নাগরিক তার মতামত যখন ব্যক্ত করবেন, আওয়ামী লীগের নাম যদি না নেন, খুব টেকনিক্যাল বিষয়, আওয়ামী লীগের নাম নেবেন না, তার মতামত তিনি ব্যক্ত করলেন, তাহলে এটা আওয়ামী লীগের প্রচলন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ। এবং আপনি দেখেন আমাদের দেশে
আপনি কি এরকম কোটি কোটি রেজিস্টার্ড আওয়ামী লীগের তো নাই, তাদের তো কমপক্ষে 4 কোটি 5 কোটি ভোটার সমর্থন আছে। 40% বলেন তাহলে কত কোটি হয় এটা বুঝতেই পারছি আমরা। যদি 30% বলি তাহলেও 4 কোটি হয়, যদি 20% বলি তাহলেও 2.5 কোটি 3 কোটি হয়। তো এই যে 3 কোটি রেজিস্টার্ড ভোটার কি আওয়ামী লীগের আছে, এটা তাদের সব কমিটি মিলে আপনি যত কমিটি আছে না, যারা ভোট দেয় সবাই তো আর আওয়ামী লীগের সদস্য না। তারা ওই তো সেটাই বলছে যে যত কমিটি আছে সব যদি আমরা হিসাব করি তাহলে ধরেন ওই 70-80 হাজার লোকজন হবে, বা 1 লাখ মানুষ তাদের কমিটি মেম্বার খুঁজে বের করতে পারেন যে মিস্টার অমুক কমিটির অমুক পজিশনে আছেন। এদের বাইরে অন্য কেউ যখন কোনো কথা বলবে, কথা বলা তো খুবই স্বাভাবিক, কথা বলবে, তখন কি সেটা কি আওয়ামী লীগের হয়ে কথা বলা বিবেচনা করবেন কিনা? এখানে তো আপনি করতে পারবেন না। সুতরাং আপনাকে বের করতে হবে যে তিনি আওয়ামী লীগের একজন সদস্য, তিনি আওয়ামী লীগের হয়ে প্রচার করছেন, তখন আপনি এই আইনটা প্রয়োগ করতে পারবেন। তার আগে জনগণের এখানে কি কোনো অস্পষ্টতা আছে? না, এরকম একটা আদেশই তো অপব্যাখ্যার সুযোগ আছে বা অপব্যবহারের সুযোগ আমাদের আছে? যে কোনো আইন অপব্যবহারের যথেষ্ট সুযোগ আছে। যখনই অস্পষ্টতা থাকবে, গ্যাপ থাকবে, তখনই আপনাকে বলা হবে যে না, আপনি তো এই কথার মধ্য দিয়ে আপনি আওয়ামী লীগের কমিটি মেম্বার না হন, সদস্য না হন, রেজিস্টার সদস্য না হন, কিন্তু আপনি তো আওয়ামী লীগের পক্ষে কিছু বলেছেন, আপনি নাম না দিলে, নাম না নিয়েই আপনি বলেছেন, সুতরাং আপনাকে এই আইন অমান্য হয়েছে, আপনার উপরে খড়গস্ত হতে পারে। এবং রাষ্ট্র তো এই অপব্যাখ্যার সুযোগ থাকে, এবং রাষ্ট্রের যারা এইসব করেন, আইন প্রণয়ন করেন অথবা সার্কুলার দেন, অর্ডার দেন, এটা তো কেউ কার্যকর করবে। যিনি কার্যকর করেন তার হাতেই অনেক ক্ষমতা থেকে যায়, এবং তিনি সেভাবে কার্যকর করার চেষ্টা করবেন। আর যখন এবং এটা হিসাব করে কার্যকর করবেন, নির্দেশনা অনুযায়ী কার্যকর করবেন, কি নির্দেশ আসতেছে উপর দিকে তাকায়। কেননা 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তো আমরা একটা পরিবর্তনের চিন্তা করেছিলাম, যে পরিবর্তনের মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত হবে, বৈষম্যহীন হবে বিষয়গুলো, এবং সেখানে পরিষ্কারভাবে প্রত্যেকটা ব্যাখ্যা থাকবে, বাকস্বাধীনতা থাকবে এবং ব্যাখ্যাও থাকবে। সুতরাং এই ব্যাখ্যা তো আপনি পাচ্ছেন না। আপনি একটু আগেই বলছিলেন না যে মবের মূল্যক বা মবক্রেসি, সেইটাকে আমাদের সরকার তো বারবার বলছে যে মবক্রেসির দিন শেষ। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তৃতা একটা শুনেছিলাম 2 সপ্তাহ আগে মনে হয়, বলছে অনেক যথেষ্ট হয়েছে, আর হবে না। তো আমরা কি লক্ষ্য করছি, কি দেখছি যে না, যথেষ্ট এখনো হয়নি, যথেষ্ট আরও হচ্ছে, হবে। এবং এটার ব্যাপারে সরকার বা রাষ্ট্র পরিচালনা করে তো সরকারের যে কঠোর মনোভাব, সেটা শুধু কথায় আছে, ওই কাজের গরু গোয়ালে নাই কিন্তু কেতাবে আছে, এরকম অবস্থাতে। এরকম অবস্থায় আপনি এই সমস্ত সার্কুলার প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনের কার্যকারিতা কিভাবে হবে? পরে দেখা যাবে যে মব কোনো লোককে ধরে নিতে, এই লোকটা তো আওয়ামী লীগের পক্ষে এই কথা নিষিদ্ধ, আওয়ামী লীগের পক্ষে। তো এখানে যেটা পরিষ্কারভাবে বলছে যে নিষিদ্ধ দল নয়, কার্যক্রম নিষিদ্ধ। সেখানে একটু ফাঁক রয়ে গেছে। কার্যক্রম না থাকলে কি আর দল থাকে? কার্যক্রম তো এমনিতে নাই। প্র্যাকটিক্যালি যদি মনে করেন তাহলে আওয়ামী লীগের কি কার্যক্রম আছে? আপনি যেটা বললেন, 2-1টা ঝটিকা মিছিল করা আর ওই সামাজিক নেটওয়ার্কে কিছু বক্তব্য দেওয়া, এর বাইরে তো কোনো কার্যক্রম না। এবং সামাজিক নেটওয়ার্কে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। সেটা তো বিশেষ করে ফ্যাসিবাদী সরকার, বাইরের ভিতরেরটা কন্ট্রোল করতে তো জান বেরিয়ে যাবে। ভিতরে যদি লক্ষ লক্ষ মানুষ ইয়াতে নেটওয়ার্কে থাকে, আপনি খুঁজে বের করে কানেক্ট করা খুব কঠিন না। মানে 10 জনকে ধরলে বাকি 10 জন ভয় পাবে, তারপরে চলতে থাকবে। এখন কি মনে করেন যে আওয়ামী লীগের পক্ষে আপনি সামাজিক নেটওয়ার্কে যা দেখতেছেন সব কি বাইরে থাকে? সব তো বট বাহিনী না, ভিতরের লোকজনও তো করে, তাদের তো ফেসবুক পোস্টিং আছে, তাদেরও ইউটিউবে পোস্টিং আছে। এবং এইসব পোস্টিং কি ব্যবহার করে, কোথাকার যন্ত্রপাতি ব্যবহার করে, এটা তো বের করা খুব কঠিন। কেননা সামাজিক নেটওয়ার্ককে আপনি এত সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব না। সুতরাং এই আদেশের বদলে যে সব প্রচারণা এভরিথিং বন্ধ হয়ে যাবে, এরকমটা নয়। এবং আপনি কি বলছেন যে আপনি সন্ত্রাস, যে আইনটার কথা বললেন, কোনো একটা মত প্রকাশ করা তো সন্ত্রাস না। সন্ত্রাস তো স্ট্রেট ওয়ে একটা সন্ত্রাস, তো কিন্তু আইনটার নাম তো সন্ত্রাস বিরোধী। তো আপনি তো আইনটা পরিবর্তন করলেন, ওই আইনে আপনি এটা ঢুকালেন। সন্ত্রাস বিরোধী আইন, সন্ত্রাসবাদী কার্যক্রম, এটা তো পরিষ্কার ব্যাখ্যা, এটা কমন সেন্স। এটার জন্য আমার উনি আছেন, আইনজীবী আছেন, উনি আরো বলতে পারেন। কমন সেন্স হচ্ছে সন্ত্রাস যে করে। তা আপনি যদি আপনি মত প্রকাশ করেন, এটা তো সন্ত্রাস না। আপনি যদি একটা নির্দোষ লিফলেট দেন, সন্ত্রাস না। তো এই জিনিসগুলো তো ব্যাখ্যা রাখতে হবে, ব্যাখ্যা করতে হবে, এবং এই ব্যাখ্যাটা নিশ্চয়ই ওনারা করবেন। এবং এই
প্রজ্ঞাপনের এগেনস্টে আপনি যা বলছেন আদালতে যাওয়ার কথা, আদালতে কে যাবে? আদালতে যাওয়ার মতো পরিবেশ আছে কি না এটা নিয়ে তো সন্দেহ। লোকজন আদালতে যেতে চায় না, আদালতে গেলেই তারা নাস্তানাবুদ হয়, তারা মবের শিকার হয়, তাদেরকে অযথা কিল ঘুষি মারা হয়। আগে দুই একবার ডিম টিম মারাও তো দেখতাম আর কি বহু কাল আগে, এখন তো এইসব না, এখন তো সরাসরি ফিজিক্যাল অ্যাটাক করা হয়, তাই না? সুতরাং এই যে এই পরিবেশে আপনি এই সমস্ত সার্কুলার দেওয়া এবং এই সমস্ত প্রজ্ঞাপন জারি করার মধ্য দিয়ে আমরা দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছি গন্তব্যটা বুঝতে খুব কষ্ট হচ্ছে, এবং অজানা গন্তব্য কোথায় যাচ্ছি আমরা। মানে 16 বছরের আওয়ামী লীগের অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন এবং জুলাই আন্দোলনের সময় হত্যাযজ্ঞ সহ আরও যা যা কিছু হয়েছে, এগুলো নিয়েই তো আমরা 9 মাস ধরে আলোচনা করছি। এবং আগামী 9 মাস কেন, আরও অনেক বছর হয়তো এই আওয়ামী লীগ কেন্দ্রিক আলোচনা হবে। সেই আলোচনায় তো একজন নাগরিকের স্বাধীন মত প্রকাশের সুযোগ আছে। ফলে এতদিন আমরা মানে পক্ষের বক্তব্য খুব একটা শুনিনি, হয়তো কখনো কখনো তথ্যভিত্তিক কিছু বক্তব্য বা যুক্তি কেউ কেউ দেওয়ার চেষ্টা করেছেন। যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়াটাই রাজনৈতিক সমাধান কিনা। আওয়ামী লীগ বহু অপকর্ম করেছে, তাদের বিচার হচ্ছে, হবে, এবং সবাই চায় তাদের সবার সাজা হোক। তারপরও যারা শুধুমাত্র এই দলটিকে ভোট দেয়, সমর্থন করে বা আদর্শিক অনুসারী, তাদেরকে আপনি কোথায় রাখবেন এত সব মানুষ? তো প্রশ্নটা হচ্ছে আমার, এই যে নিষেধাজ্ঞা, এখন কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, আবার যেহেতু আইসিটি অ্যাক্ট সংশোধন করা হচ্ছে, দলের বিচারও করা যাবে, দলকে নিষিদ্ধ করা যাবে, এর মাধ্যমে সমাধানটা হবে কি না এটা নিয়ে অনেক দিন ধরে আমরা আলোচনা শুনছি। কেউ রাজনৈতিক প্রক্রিয়ার কথা বলছেন, কেউ বিচারিক প্রক্রিয়া, কেউ বলছেন নির্বাহী আদেশের মাধ্যমে, মানে প্রশাসনিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায়ও আমরা একটু ব্যত্যয় ঘটতে দেখলাম। তার মানে হচ্ছে যে সরকার যেই অবস্থানে ছিল তার থেকে অনেকখানি সরে এসছে, কারণ আমরা টানা 3 দিন একটা বিক্ষোভ দেখলাম। সেই বিক্ষোভের সাথে সরকারের কি সম্পর্ক, পাতানো নাটক, এরকম কথাবার্তা অনেকে বলছেন। আজকেও মির্জা আব্বাস বলেছেন যে এগুলো সব পাতানো নাটক। কি এমন ঘটলো যে সরকারের অবস্থানের এতটা পরিবর্তন হলো? সেটা সরকার ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে। আমরা তো কোনো পরিবর্তনের হওয়ার মতো কোনো অবস্থান দেখিনি। হ্যাঁ, আপনি যেটা বললেন যে শুক্রবার থেকে একটা আন্দোলন শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে, যেখানে ফোয়ারাটা আছে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে, সেখানে স্টেজ করে এই আন্দোলনের সূচনা হয়, যেখানে এনসিপি আন্দোলনের ডাক দিয়েছিল। পরে জামাতে ইসলাম, এবি পার্টি, অন্যান্য কয়েকটি ইসলামী দল সেখানে অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, হেফাজতে ইসলাম লোকজন গিয়েছিল। তো এই তো আন্দোলন। তারপরে সেটা শাহবাগে নিয়ে যাওয়া হলো। আবার শাহবাগ থেকে গতকাল সন্ধ্যায় এটা আনা হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে এইসব জায়গায় কিন্তু সমাবেশ নিষিদ্ধ করা আছে। এবং আমরা দেখেছি যে প্রাথমিক শিক্ষক, মানে অনেকগুলো, একটা প্রাথমিক শিক্ষকদের কিভাবে মারধর করে শাহবাগ এলাকা ছাড়ানো হয়েছে, তাই না, হটিয়ে দেওয়া হয়েছে, মানে লাঠিপেটা শুরু করে জলকামান পর্যন্ত যা কিছু করা হয়েছে। সুতরাং আপনি একটা দেশে অলরেডি এই যে এরকম একটা প্রজ্ঞাপন, ওটাও তো একটা প্রজ্ঞাপন, পুলিশের প্রজ্ঞাপন ছিল যে আপনি ওই নিষেধাজ্ঞার মধ্যেই কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে, হ্যাঁ সেটাই বলছি আমি। তা নিষেধাজ্ঞাটা তো উঠানো হয়নি, নিষেধাজ্ঞার মধ্যে সমাবেশ। তখন ওই যে যেটা বললেন যে এটা কি নাটক কিনা বা এটা কি পাতানো খেলা কিনা, তখন তো মানুষ প্রশ্ন করতেই পারে যে আপনি এখানে নিষেধাজ্ঞার এখানে একেবারে স্ট্রেস করে আপনি আন্দোলন করতে দিলেন ঘন্টার পর ঘন্টা, আপনি শাহবাগ বন্ধ করতে দিলেন ঘন্টার পর ঘন্টা, মানে দিনের পর দিন, 2-3 দিন তো। তারপরে ইন্টারকন হোটেলের সামনেটা বন্ধ করতে দিলেন। তো তখন মনে হয় যে সরকারের সাথে তাদের কি কোনো যোগ সাজস আছে কিনা, নাও থাকতে পারে। বাট এই যে ঘটনাটা, পুলিশের ইনঅ্যাকশন অথবা সরকারের পক্ষ থেকে তাদেরকে সরে যেতে না বলা, তো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে মনে হয় যে তারা মোটামুটি বোঝাপড়া করে। ধরেও নেই যারা অভিযোগ করছেন যে এটা নাটক, সরকার এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নাটক করা বা এরকম একটা আন্দোলন তার কোনো দরকার কি ছিল? সরকার তো চাইলে এটা করতে পারতো না, হয়তো নিজের ডিফেন্সের জন্য করতে পারে, আমি জানি না নাটক কিনা, বাট ডিফেন্সের জন্য আপনার মনে হতে পারে আমার কাছে এত বড় একটা আন্দোলন, এতদিন বিশাল আন্দোলন, আমি যদি এটা না করি তাহলে আরও মব সৃষ্টি হবে এবং পরবর্তীতে এটা রাষ্ট্রের যে শৃঙ্খলা সেটা বিঘ্নিত হবে। কারণ তো থাকতে পারে, ডিফেন্স করতে পারেন তিনি। কেন আসিফ নজরুল সাহেব বলেছিলেন না, তিনি তো ওই যে আইসিটি অ্যাক্টের একবার তো ফেসবুকে তো অনেক কিছুই বলে ফেলেন সবাই, আইসিটি অ্যাক্টের ব্যাপারে বললেন না, আমি তো এটা প্রস্তাব করেছিলাম, উপদেষ্টা পরিষদ না নিলে আমি কি করবো, এরপরে আবার। তার মানে আসিফ নজরুল সাহেবের প্রস্তাব সেটা উপদেষ্টা পরিষদ প্রথম গ্রহণ করেনি। এখন এই আন্দোলনের কারণে
যদি ধরেও নেই আন্দোলনের কারণে, নাহলে তো এমন কিছু ঘটে নেই গত কয়েকদিনের মধ্যে বা গত 2-3 মাসের মধ্যে। এই আন্দোলন বা এই আন্দোলন নামের যে নাটক, এই নাটকের কারণে এখন আসিফ নজরুল সাহেবের প্রস্তাবটা আইসিটিতে অন্তর্ভুক্ত হলো। এখন দলকে নিষেধাজ্ঞা বা নিষিদ্ধ করার ব্যাপারে বা দলেরও বিচার করা যাবে। তো এটা ঠিক আছে, এটা তো আইন। তো আইন নিয়ে তো আরও অনেক বহুদূর আমাদের যেতে হবে, আরও অ্যানালাইসিস করতে হবে। এখন ধরেন যে আইসিটিতে যে বিচার হবে, সেখানে এই যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের তো পক্ষে আইনজীবী থাকবেন। এখন আইনজীবীরা কি ভাষায় কথা বলবেন সেখানে, এটা আমার একটু দেখার ইচ্ছা আছে। মানে বিভিন্ন ঘটনা আমরা যা দেখেছি, আইনজীবী স্বাধীনভাবে কাজ করতে পারবেন কি না, করতে পারবেন কি পারবেন না সেটা, আপনি যদি কাউকে ডিফেন্ড করেন তখন তো আপনি আওয়ামী লীগের নেতাদেরকে ডিফেন্ড করতেছেন আইসিটিতে, সেটা আবার এই আইনি অপরাধ হবে সেটাই আইনি অপরাধ হবে কিনা, এটা তো আমি সুপ্রিম কোর্টের আমাদের সিনিয়র অ্যাডভোকেট সাহেবের কাছে শুনতে চাবো যে আপনি যখন ডিফেন্ড করবেন তখন আপনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করতে পারবেন কিনা এই আইনের এই প্রজ্ঞাপনের কারণে। আমরা সেই ব্যাখ্যা শুনবো তারিকের কাছ থেকে। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা আলোচনা করছি আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার আওতা এবং এর প্রভাব নিয়ে। আমাদের সাথে আছেন সাবেক সচিব জনাব আবু আলম মোহাম্মদ শাহিদ খান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। তারিক ভাই, আইসিটি অ্যাক্টের পরিবর্তন, যেটা শহীদ ভাই বিরতির আগে একটু বলছিলেন যে একসময় ছিল, বাদ দেওয়া হলো, আবার আনা হলো, তার মানে হচ্ছে যে আইসিটি অ্যাক্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন দলের বিচার করা যাবে। তার মানে হচ্ছে এই সংশোধনীটা বা এই ব্যবস্থাটা কি শুধুমাত্র আওয়ামী লীগের বিচার করার জন্য? অনেকে বলেন যে এটা তো ভবিষ্যতে অন্য আরও অনেক দলের বিচারের সুযোগও তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে অনেকে মনে করে যে তাহলে এই সংশোধনীটা বা এই ব্যবস্থাটা জামাতের জন্য একটা বিপদের কারণ, কারণ জামাতের ব্যক্তিদের বিচার হয়েছে ৭১ মানবতাবিরোধী অপরাধের জন্য, কিন্তু দলের বিচার হয় নাই। দেখেন, যেই প্রেক্ষিতে এই আইসিটি ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল তার অ্যাম্বিটটা মূলত ছিল 71। তার যে ফিলোসফিক্যাল নেচার অফ দ্য জাস্টিস ইজ টোটালি ডিফারেন্ট। এটাকে আপনি কিছুটা শ্যাডো নিতে পারেন হলো নুরেমবার্গ ট্রায়ালের সাথে। তো সেই নুরেমবার্গ ট্রায়ালের যে বাস্তবতা, ৭১-এর যে বাস্তবতা, সেটা এখন আর নাই। 21 শতকে এখন যখন কোনো জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে আবার এই আদালত সক্রিয় করলাম, এখন আমরা এটাকে রিঅ্যাক্টিভেট করলাম যদি বলেন ওই অর্থে। কিন্তু যদি আপনি দেখেন আমাদের পুরানো অনেক 71-এর ম্যাসাকারের তো অনেক বিচার পেন্ডিং এবং সেটা অনগোয়িং, যে কারণে আজহার সাহেবের মুক্তির দাবি এখন আবার উঠতেছে হ্যাঁ তাদের দলের পক্ষ থেকে। সুতরাং এইটা একটা অনগোয়িং জায়গায় ছিল, এই কারণে শুরুতেই একটা ওই বিচার নিয়েও তো আবার অনেক কথাবার্তা আছে। তো একটা আর্গুমেন্ট আমাদের আইনজীবীদের পক্ষ থেকে অনেকেরই ছিল যে জুলাই ম্যাসাকার যেটা হয়েছে, ইট ইজ এ ডিফারেন্ট নেচার অফ ম্যাসাকার। এটা আপনার ভিন দেশের ভিন জাতির কোনো মানুষ এসে অন্য কোনো জাতিকে এথনিক ক্লিনসিং করার জন্য, জাতিগত নিশ্চিহ্ন করা। আপনি আমাকে একটু বলেন, এই যে জুলাই আন্দোলনের সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে, বিভৎস হত্যাকাণ্ড হয়েছে, প্রচুর মানুষকে মারা হয়েছে, সরকারের হিসেবে 850 মতো, জাতিসংঘ 15ই আগস্ট পর্যন্ত সময় ধরে প্রায় 1400 বলেছে, মুখে আমরা অনেকের কাছে 2000-3000 এরকম যাই শুনি না, বাট অসংখ্য মানুষকে নির্মম নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। এটা কি গণহত্যা? দেখেন, আইনের দৃষ্টিতে গণহত্যার যে সংজ্ঞা, এটা কি জেনোসাইড? আইনের দৃষ্টিতে গণহত্যার যে ডেফিনেশন, এটা ফলো করা হয় ইউনাইটেড নেশনের যে জেনোসাইড কনভেনশনে যেভাবে আপনার ডেফিনেশনটা দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে তাদের একটা ওয়ারের প্রেক্ষিতে। বিভিন্ন দেশে যে ওয়ার হয়, এথনিক ক্ল্যাশ হয়, বসনিয়া হার্জেগোভিনায় যেটা হচ্ছে, বা আমাদের ফিলিস্তিনে যে গাজায় যেভাবে জায়নবাদীরা যেভাবে আমাদের ফিলিস্তিনি নাগরিকদেরকে ওয়ান টাইম কিলিং করছে, দিস ইজ এ জেনোসাইড। মানে অনেকগুলো মানুষ মেরে ফেললে সেটা গণহত্যা। হ্যাঁ, তো সুতরাং গণহত্যার ডেফিনেশন নিয়ে এটা নিয়ে আসলে ব্যাপকতর আলোচনা হয় না। ইট ওয়াজ এ ম্যাসাকার। এবং আমরা যারা এই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সেই জুলাই মাসে গণহত্যার বিরুদ্ধে আইনজীবীরা, আমাদের আইনজীবীর পোশাক পরে আমরা কিন্তু মিটিং করে, আমাদের ডেমোক্রেটিক লয়ার্স, আমরা কিন্তু প্রোটেস্ট করেছি ওই জায়গা থেকে যে এটা একটা ম্যাসাকার হচ্ছে। এবং পুলিশের হাতে যে মারণাস্ত্র, আজকে আমি সাধুবাদ জানাই, আজকে উপদেষ্টা বলেছেন যে পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না। তো আমরা মনে করি যে জেনোসাইডের যে নেচার বা ব্যাপক হত্যাযজ্ঞের যে নেচার অনুযায়ী ইন্টারন্যাশনাল লতে এগুলোকে ডিফাইন করার ব্যাপারে নানা ধরনের মতভেদ আছে। এগুলো আমরা একটা রিকনসাইল করতে পারতাম। আমাদের এখানে যারা জুরিস্ট,
আমরা বসে কথা বলে আমরা কিন্তু এই জায়গাগুলোকে রিকনসাইল করে একটা পারফেক্ট ডেফিনেশন জুলাই ম্যাসাকারের জন্য কিন্তু আমরা তৈরি করতে পারতাম, যেখানে কোনো বিতর্কেরই অবকাশ থাকতো না। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট তারা বলেছেন মেধা মেধা, মানে আন্দোলনের স্পিরিট তো ছিল মেধা কোটা নয়, কিন্তু তারা আবার কোটার মধ্যেই কিন্তু প্রবেশ করেছেন বলেই সমস্ত ড্রাফটিং সমস্ত কিছুতে কিন্তু মেধার যে প্রতিফলন, মেধার যে স্ফুরণ সেটি কিন্তু দেখা যায়নি। এমনকি যে পদায়নগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় সেখানেও কিন্তু আমার সাথে অনেকেই একমত হবেন যে মেধার স্ফুরণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, দলীয় বা ব্যক্তি পছন্দের কোটাই সেখানে প্রাধান্য পাচ্ছে। এইটার ভিকটিম হয়ে গেছে আমাদের জুডিশিয়ারি। আমাদের জুডিশিয়ারি যে স্ট্যান্ডার্ডে থাকার কথা ছিল এবং যে ধরনের আইন প্রণয়ন এবং আইনের যে নতুন আইনের যে ড্রাফটিং এবং সেটাকে চূড়ান্ত করার ক্ষেত্রে ক্যাবিনেটের যে ধরনের ইন্টেলেকচুয়াল ইনপুট থাকার দরকার ছিল সেই জায়গাগুলো হয় নাই। এবং আমরা সে কারণেই বলেছিলাম যে জুলাই ম্যাসাকারের জন্য একটা বিশেষ সেপারেট ট্রাইব্যুনাল করা হোক, যেটা খুঁটিয়ে খুঁটিয়ে এই জুলাই ম্যাসাকারকে বিশ্লেষণ করবে, তার যে হত্যার যে অপরাধের যে একেবারে সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাপারগুলোকে চিহ্নিত করবে। অপরাধ ট্রাইব্যুনাল তো শুধু এই জুলাই নিয়েই কাজ করছে এবং তার আগে 16 বছরের নানা অপরাধ এখন যে জায়গায় চলে গিয়েছে এই আইসিটি ট্রাইব্যুনাল কিন্তু পারপিচুয়াল হয়ে গিয়েছে। এটা আগামী 10 বছর পরে যদি বিএনপি কোনো একটা ম্যাসাকার করে, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, তারাও কিন্তু এটা আওতায় পড়বে। 71-এ যারা যে দলগুলো করেছে তারাও এটা আওতায় পড়বে। মানে এটা একটা পার্মানেন্ট একটা ট্রাইব্যুনাল হয়ে গিয়েছে। কিন্তু আপনি বৈশিষ্ট্যগতভাবে যদি দেখেন ফিলিস্তিনের যে জেনোসাইড বা আমার 71-এর যে জেনোসাইড আর আমার জুলাই যে ম্যাসাকার হলো সেটি কিন্তু একই নেচারের না। কারণ এখানে এই একই ভাষার মানুষ, এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র দিয়েই কিন্তু আমার ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে। তো ফলে এই জায়গাটা আমাদেরকে বিশেষভাবে দেখার দরকার ছিল, যাতে করে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী সরকার সাধারণ আন্দোলনকারী জনতাকে গুলি করে পাখির মতো হত্যা করতে না পারে, গুম না করতে পারে এবং তাকে বিচার বহির্ভূত হত্যা না করতে পারে। যা ঘটেছে তার বিচার এবং ভবিষ্যতে এরকম ঘটনা এই জায়গাগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারতাম আমাদের দেশীয় বাস্তবতার প্রেক্ষিতে। এখন যেই আমরা স্বাধীন বাংলাদেশে আমরা আছি, যদিও এই করিডোর দেওয়ার ফলে কতটা স্বাধীনতা এখন থাকবে এটা নিয়েও কথা উঠেছে। তো এখন আমার মনে হয় যে আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আইনের যে প্রজ্ঞাপনটি এসেছে, যে আইসিটিতে যে অধ্যাদেশের কথা বলা হচ্ছে, এটাকে ডিফাইন করতে হবে ক্যাটাগরিক্যালি। আদারওয়াইজ যেটা আমরা বলি যে আইনের অপব্যবহারের সুযোগ সব আইনেই থাকে। আমার মনে হয়েছে যে এই যে প্রজ্ঞাপনটি এসেছে এটাতে আরও ব্যাপকতর উইন্ডো রাখা হয়েছে এটার মিস ইউজ করার, সেই জায়গাটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। জি শহীদ ভাই, এইমাত্র জানলাম যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে, যে দাবিটি স্থগিত করেছে, যে দাবিটি ছিল। আজকে দিনের বেলায় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে প্রজ্ঞাপন হাতে পেলে পরে ওনারা সিদ্ধান্ত নেবেন। তো প্রজ্ঞাপন পাওয়ার পরে নিবন্ধন স্থগিত, তো আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, তার নিবন্ধন স্থগিত, কিন্তু দল নিষিদ্ধ হয় নাই। এই বাস্তবতায় যখনই নির্বাচন হয়, নিবন্ধন স্থগিত থাকলে তো আর নির্বাচন করতে পারছে না, রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না, দল নিষিদ্ধ হচ্ছে না, মানে সব কিছু মিলে মানে আওয়ামী লীগ কেন্দ্রিক যে সিদ্ধান্তগুলো আমরা দেখছি, এটার কি প্রভাব আগামী রাজনীতিতে বা আগামী নির্বাচনী রাজনীতিতে পড়তে পারে? আগামী নির্বাচন কবে হবে এটাই তো আমরা জানি না। আমরা একটা ধারণা আছে জানি আগামী বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা নির্বাচন হবে। তো সেই নির্বাচন আসতে তো বেশ কিছু সময় হাতে আছে। বাট এখন যে যা ঘটছে, যে আপনি দল নিষিদ্ধ করেননি, কার্যক্রম নিষিদ্ধ করলেন, আর ওইখানেও দল নিষিদ্ধ না, আপনার নির্বাচনী যে তাদের স্থগিত করা হলো, সব কিছু স্থগিতের মধ্যে আছে। সুতরাং নির্বাচন আসা পর্যন্ত বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কী হবে এবং আমরা কিভাবে এটাকে নেগোশিয়েট করবো, এটার উপর নির্ভর করবে যে এই নিষেধাজ্ঞা কতক্ষণ পর্যন্ত বহাল থাকবে। যেটা বলা হচ্ছে যে বিচার না হওয়া পর্যন্ত, উনি তো বলছেন যে বিচার হতে হতে কিয়ামত পর্যন্ত সময় লাগতে পারে। তো সেই সময় পর্যন্ত তো আর আপনি যদিও এটা বলেছেন, কিন্তু সেই সময় পর্যন্ত তো মানে যাদের এর মধ্যে মামলা হয়েছে, আরও যারা হতে পারে, ভবিষ্যতে নিশ্চয়ই আরও হতে পারে, তার মানে এটা তো একটা এন্ডলেস প্রসেস। অফকোর্স মামলা বিচারিক কার্যক্রম তো এন্ডলেস না, এন্ড হবে, কিন্তু তারপরে তো এটা সময় লাগবে। ধরেন একটা মামলায় যদি কারো ফাঁসি হয়, সেই ফাঁসির রায় কার্যকর করতে 10 থেকে 15 বছর, অসংখ্য মামলা যদি হয় তখন তো আরও সময় লাগবে। তো সেই কারণে এই জিনিসটা অনেকটা একেবারে জগা খিচুড়ির মতো মনে হচ্ছে এখন, যে কোনটা দিয়ে কোনটা সামলাবেন আপনি। যেহেতু দাবি দেওয়া আছে, এইটা
এইভাবে একটা প্রজ্ঞাপন করা হলো। এখন নির্বাচন কমিশনও তার মতো করে একটা প্রজ্ঞাপন নিশ্চয়ই তারা করবেন, বা যেটা বলেছেন তারা সেটা কার্যকর করবেন। তো এই সব কিছু মিলে একটা রাজনৈতিক অনিশ্চিত যাত্রার মতো। এবং এখানে প্রধান যে রাজনৈতিক শক্তি আছে বিএনপি কিন্তু এই ব্যাপারে তাদের ভূমিকা এখনো একদম ক্লিয়ার কাট না। যদি তারা বলছে তারা কোনো দলকে নিষিদ্ধ করা বা প্রজ্ঞাপন দিয়ে, আবার তো এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে তারা। হ্যাঁ, এটা তো রাজনীতি, স্বাগত জানাচ্ছে, যেহেতু তাদের স্বাগত জানাতেই হবে। জানাতে হবে এই জন্য যে তারা ভাবতেছেন যে এখানে যে আন্দোলনটা চলতেছে এটা আবার জনপ্রিয় আন্দোলন কিনা, সেটা তো তারা পরে বুঝতে পারবে, সেটা যেন হাতের বাইরে না চলে যায়। তারা আসেন না, তারা তো আসেন নাই এখানে, এবং তারা বলছেন শাহবাগে কি নাটক হচ্ছে সেটাও তারা বলছেন। সুতরাং তারা একটা সিচুয়েশনকে অনেক এটা বলছেন যে তারা অনেক আগে লিখিত দিয়ে আসছেন প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগের এসব কার্যক্রম বন্ধ করার নিষিদ্ধ করার জন্য। হ্যাঁ, এখন ধরেন আওয়ামী লীগের এই যে কোটি কোটি সমর্থক আছে তাদের সকলকে আপনি নিষেধাজ্ঞার মধ্যে আনবেন, নাকি আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, এই যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল। গণহত্যা বলতে তো কি বোঝা যায় এটা তো পরিষ্কার আমরা হলাম, আইনগত একটা ব্যাখ্যা আছে গণহত্যা বলতে কি বোঝা যায়। তো এরকম মানে জুলাইকে গণহত্যা না বলে একটা বড় ধরনের ম্যাসাকার বলা উচিত, এবং সেটারও আইনগত ভালো ব্যাখ্যা বের করা উচিত যে জুলাই ম্যাসাকারটাকে আমরা কিভাবে মানে এই জুলাই অভ্যুত্থানকে আপনার বিপ্লব বলা, ওই সময় যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদ বলা, ঠিক আছে, ছোটখাটো আন্দোলনও শহীদ হয়, নিহত হলে শহীদ বলতেই পারে না, হতে পারে, কিন্তু আমি বলছি যে বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা, গণহত্যা, এই শব্দগুলো তো আসলে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে সবকিছু জড়িত। যে কথাটা আমরা শুরু থেকে শুনে আসছি অভ্যুত্থানের পর থেকে, যে ৭১-কে ম্লান করে ২৪কে গ্লোরিফাই করা, এই জন্য এই ধরনের বয়ানগুলো আসে কিনা। হ্যাঁ, অবশ্যই এই ধরনের বয়ানগুলো তো ওখান থেকে আসছে, যাতে ৭১-কে চাপা দিয়ে ২৪কে আরও উপরে তুলে ধরা দেয়। কারণ ৭১-এ যারা যারা যুক্ত ছিলেন, ২৪-এ যারা যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে হয়তো একটা বড় ধরনের পার্থক্য রেখা আছে। সেই কারণে তারা ৭১-এর যে জিনিসগুলো সেগুলোকে মিলান করে বা সেগুলোকে চাপা দিয়ে ২৪কে সামনে আনতে পারেন। বিপ্লবের বিষয়টা তো মোটামুটি আলোচনা করে এখন নিষ্পত্তি হয়ে গেছে যে এটা কোনো বিপ্লব ছিল না, এই ব্যাপারে তো মোটামুটি আলোচনা হয়েছে। এবং বিপ্লব বলতে আমরা কি বুঝি, আবার ওই যে ডেফিনিশন, যারা বিপ্লব বলতো এখন তারাই তারা বলে, আবার তাদের কেউ কেউ বলছেন যে অনেকে এটাকে আন্দোলন বলে ছোট করার চেষ্টা করছে, এবং সরকারের এক বিজ্ঞপ্তির মধ্যে আন্দোলন উল্লেখ করে পরে আবার সেটাকে সংশোধন করা হয়েছে। না, এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই ব্যাপারে তো আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই, মানে আমরা এটা নিয়ে তর্ক করতে চাই না। ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এইটা তো একদম আমাদের সামনে ঘটেছে। সুতরাং সেটাকে যা হয়েছে সেটাই বলি আমরা, সেখানে বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা এইসব না আনাই ভালো। যারা মনে করেন মনে করতে পারেন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, তারা তাদের মতো বয়ান তৈরি করতে পারেন, অথবা ব্যাখ্যা দিতে পারেন, অথবা বিশ্বাস করতে পারেন। এটা তো রাজনীতিতে, বাংলাদেশে তো আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে। তো যারা আন্দোলনে ছিলেন তারা গ্লোরিফাই করার জন্য অনেক কথাই বলতে পারেন, বাট আমাদের কাছে মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনার মত যার পছন্দ হয় না সেই কিন্তু আপনাকে কোনো একটা ট্যাগলাইন দিয়ে দিতে পারে। হ্যাঁ, সেটা তো আছেই, আগেও ট্যাগ দেওয়া হতো, ট্যাগটা নতুন না। আগে যেমন কথায় কথায় স্বাধীনতা বিরোধী রাজাকার ট্যাগ দেওয়া হতো, এখন কথায় কথায় ফ্যাসিবাদের দোষর ট্যাগ দেওয়া হবে। কারণ আপনি ভালো কথা বললে এরকম ট্যাগ পাবেন। আমাদের দরকার, আমাদের আসলে দরকার যে এই যে সত্য কথা বলার লোকজন বেশি দরকার, যারা সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। তো সেই জায়গায় যদি আমরা বেশি সংখ্যক লোক এই কাজগুলো করতে পারি, তখন হয়তো এই ট্যাগ দেওয়ার প্রবণতা থেকে মানুষজন বেরিয়ে যাবে। আমাদের সহিষ্ণুতা কমে যাচ্ছে, এরকম সহিষ্ণুতা তো কমেই গেছে অলরেডি, সহিষ্ণুতা কমে গেছে। এটা সারা পৃথিবী জুড়ে সহিষ্ণুতার অভাব, সেটাও ঠিক। বাংলাদেশে আরও বেশি হতে পারে, আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করছি, আমরা প্রতিদিন ফেস করতেছি, এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে সহিষ্ণুতা কমে গেছে। বাট পৃথিবীর অনেক দেশেই সহিষ্ণুতা এখন অনেক কমে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে মানবিক বিশ্ব বা যে গণতান্ত্রিক বিশ্ব বা যে অভ্যুদয় হয়েছিল, কালচারাল যে অভ্যুদয়টা হয়েছিল, যে সকলের মত প্রকাশের স্বাধীনতা, নারী মুক্তি, এইসব জিনিসের ব্যাপারে তো এখন উল্টা দিকে। এটা কি বিশ্বজুড়ে উগ্র জাতীয়তাবাদ, উগ্রবাদের যে উত্থান, তার ফলাফল? বিশ্বজুড়ে উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটেছে, তার ফলাফল এটা বাংলাদেশে কিনা এটা বলতে হলে আরও অনেক অ্যানালিসিস করতে হবে। বাট বাংলাদেশে 15 বছর ধরে একটা সরকার ছিল, যে সরকারের
শেষের দিকে বা 10 বছর ধরে যারা ভোট ছাড়া দমন পীড়নের আশ্রয় নিয়ে দেশটাকে শাসন করার চেষ্টা করেছে, তো সেটা একটা বড় কারণ, প্রতিপক্ষকে সেটা নিশ্চিহ্ন একটা বড় করে দেওয়ার কারণ। চেষ্টা এবং ওই যে নির্মূল আর নিশ্চিহ্নের রাজনীতি করেছে, নিষিদ্ধের রাজনীতি করেছে, ওইটা তো ভালো ফলাফল বয়ে আনেনি, কিন্তু আমরা তো ওটা থেকে শিখলাম না, আমরা ওখান থেকে শিখলাম না, আমরা এখন নিজেরাও নির্মূল নিষিদ্ধের রাজনীতি করার চেষ্টা করছি। এবং আপনি দেখেন যে কোনো আইন, এটা খুব স্বাভাবিক। স্পেশাল পাওয়ার অ্যাক্টের কথা চিন্তা করেন, 74 সালে কত কথা বলা হয় এটা নিয়ে, কিন্তু স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো বাতিল করা হয়নি, এবং এই 54 বছর ধরে এটা ব্যবহার করা হচ্ছে, এই সরকারও ব্যবহার করছে। সুতরাং আপনি যে আইসিটিতে যা পরিবর্তন করলেন এবং অন্যান্য ক্ষেত্রে যা পরিবর্তন করলেন, এইটাতেও ভবিষ্যতে যারা সরকারে আসবেন, ভবিষ্যতে যদি অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে ক্ষমতা বা হস্তান্তর করবেন অথবা দায়িত্ব হস্তান্তর করবেন, তাদের পরে যদি নতুন আরেকটা সরকার আছে, সেই সরকার কিন্তু তখন অন্যদের বিষয়ে তাদের প্রতিপক্ষের উপরে এই আইনগুলো প্রয়োগ করবে। সেই জন্য জাতীয় ঐক্যমত্য হওয়া দরকার, এবং জুরিস্টদের, আইনবিদদের এবং যারা এসব নিয়ে চিন্তা করেন সকলের একসাথে বসে একটা আলাপ আলোচনা করা উচিত। যে কারণে যে শোনা যাচ্ছে যে একটা রিকনসিলিয়েশন হবে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, এরকম ট্রুথ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কমিশন কিন্তু করা হয়েছিল 11 সময়, এবং সেটা পরে আদালতে যে বাতিল হয়ে গেছে। এবং কি হয়েছে আমরা জানি। এটা যদি করার কথা চিন্তা করেন তাহলে তা এগুলো করার দরকার ছিল না। আপনি কি করবেন আগে ঠিক করেন, ঠিক করে তারপর আগান, এবং একটা জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা দরকার। নিশ্চয়ই না, ঐক্যমত্য চেষ্টা করা হচ্ছে, যেসব বিষয়ে সেখানে ঐক্যমতের সম্ভাবনা আমরা খুব কম দেখছি, মানে সংস্কারের কথা বলছি। আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি এবারও আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। তারিক ভাই, আপনার কাছে একটু আসতে চাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো, এখন দাবি উঠছে আওয়ামী লীগের যারা সহযোগী ছিল জাতীয় পার্টি এবং 14 দল, আজকে গণ অধিকার পরিষদ এই দাবি জানিয়েছে যে জাতীয় পার্টি এবং 14 দলকে রাজনীতিও নিষিদ্ধ করতে হবে, এবং তারা নির্বাচন কমিশনে গিয়ে দাবি জানিয়ে আসছে যে তাদের নিবন্ধনও স্থগিত করতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল এরাই তো 16 বছর নির্বাচনে গেছে, দেশ শাসন করেছে, ক্ষমতায় ছিল, বিরোধী দলের ছিল, নানানভাবে। ফলে এই দাবি কতটা যৌক্তিক যে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে, 16 বছরের অপরাধ, আবার জুলাই অভ্যুত্থানের সময়ের অপরাধ, জুলাই অভ্যুত্থানের সময় জাতীয় পার্টি অপরাধ কতখানি আছে বা তারা এর বিরোধিতা করেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তারা তো এই 16 বছরের যেই ভোটারবিহীন নির্বাচন বা প্রহসনের নির্বাচন তার অংশ ছিল, তারা ক্ষমতায়ও ছিল, বিরোধী দলও ছিল, দায় কি তাদের নিতে হবে না? দেখেন, আপনি যদি স্বৈর শাসনের দায়ের কথা বলেন, স্বৈর শাসন যদি কোনো জোট শাসনের আমলে হয়, এর দায় জোটভুক্ত সবাইকে নিতে হবে, এটাই যুক্তির কথা। এবং তারা এই স্বৈর শাসনের বেনিফিশিয়ারি, সরাসরি কিংবা পরোক্ষভাবে। এবং এই সমস্ত দলগুলো যাদেরকে আসলে ব্লেম করা হচ্ছে স্বৈর শাসনের সহযোগিতা করার জন্য এবং তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, আমরা দেখেছি যে জুলাই 14 দলের অনেকেই তো আপনার কি বলে জেলে আটক আছেন, তাদের বিরুদ্ধে মামলা অনেকেই আছে, কিন্তু সেই সমস্ত দল যারা জুলাই আন্দোলনের সময়, এই ম্যাসাকারের সময়, হত্যাকাণ্ডের সময় তাদের কাউকেই প্রতিবাদ করতে দেখা যায়নি, এবং এক ধরনের সমর্থন। এবং এই যে প্রতিবাদ না করে একটা দেশে এত বড় হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে, আপনি প্রোটেস্ট করছেন না। আমরা তো দেখেছি যে দলের মধ্যে থেকেও অনেক সময় প্রোটেস্ট করা যায়, এবং অনেকে দলের মধ্যে বিদ্রোহী ভূমিকা নেয়, যে আমার দলের নেতৃত্ব একটা অবিচার করছে, আমি সেই নেতৃত্বের জুলুমের বিরুদ্ধে আমি কথা বলছি। এবং এটা আপনি দেখবেন বিভিন্ন দেশে এরকম রেবেলিয়ান হয় দলের ভিতরে। আমরা দল তো দূরের কথা, জোটের ভিতরেও এই ধরনের কোনো রেবেলিয়ান, এই ধরনের বিদ্রোহী কণ্ঠ কিন্তু আমরা শুনতে পাইনি, যারা 14 দলকে বলেছে বা 14 দলের শরিকদের মধ্যে থেকে কেউ বলেছে যে শেখ হাসিনা আপনি অন্যায় করছেন। কারো কাছ থেকে বলতে শুনিনি, বরং তারা এটাকে লেজিটিমাইজ করার বিভিন্নভাবে চেষ্টা করেছে। সুতরাং তাদেরকে তো পলিটিক্যালি এর জন্য দায় নিতে হবে, কিন্তু এখানে একটি লিগ্যাল ম্যাটার আছে। সেই লিগ্যাল ম্যাটারটা হলো এই, যেমন আমাদের 71-এর প্রশ্নে যে কেউ যদি সরাসরি হত্যাকাণ্ডে মদদ দেওয়া, উস্কানি দেওয়া এবং হত্যাযজ্ঞে সহযোগিতা করা ইত্যাদি, বা আপনি আরও সহজ করে বলে হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার কোনো কাজে যদি নিয়োজিত থাকেন, এই সরাসরি সম্পৃক্ততার মাত্রাটা একরকম হবে, অপরাধের মাত্রাটা। আরেকটা হলো আমি চুপচাপ ছিলাম,
আমি কোনো বিরোধিতাও করি নাই, সমর্থনও করি নাই, তাহলে সেটা সেই অপরাধের মাত্রাগত দায় কিন্তু আরেক রকম হবে। তো ফলে আমরা যখন আদালতে কোনো অপরাধ কর্মীর বিচার করি, আমরা যখন অপরাধের মনোবৃত্তিটাকে বিচার করি, আবার একই রকমভাবে অপরাধের সংশ্লিষ্টতার যে মাত্রাগত দায় সেটাকেও কিন্তু কেস টু কেস এটাকে আমরা আলাদা করে দেখি। ফলে দণ্ডের ব্যাপারটিও সে কারণে মাত্রাগত ক্ষেত্রে ভিন্নতা হয়। এই জায়গাটি হয়তো থাকতে পারে, কিন্তু এথিক্যাল জায়গা থেকে এই জুলাই হত্যাকাণ্ডের দায় সে সময়কার যে ক্ষমতাসীন দল, স্বৈরাচারী দল, তাদের শরিক সবাইকেই নিতে হবে, কারণ তারা এটাকে প্রোটেস্ট করেন নাই, কোনো স্টেটমেন্ট দেন নাই। তো আজকে আমি মনে করি যে এইটাকে ধরে যদি তাদেরও নিষিদ্ধের দাবি ওঠে, আমার কাছে মনে হয় এইটি যেমন আওয়ামী লীগের বেলায় প্রযোজ্য, একই রকমভাবে তাদের বেলায়ও প্রযোজ্য, কারণ দে আর দ্য পার্ট অফ দ্য সেম গেম। তো সুতরাং আজকে আমাদের বিচার করতে হবে, যদি আমরা আরেকটা পয়েন্ট যেটা আমি শুরুতে বললাম যে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ, একটা হলো একটি দল তার নেতৃত্ব একটা ইতিহাসের কাল পর্বে একটি জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় আর ওই দলের মতাদর্শ বিশ্বাস করার যে দায় একই রকম হতে পারে না। কারণ মতাদর্শ ধারণ করা, যদি না সে মতাদর্শ জঙ্গিবাদী সন্ত্রাসবাদী হয়, তা না হলে কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল ফিলোসফিকে বিশ্বাস করা বা না করা সন্ত্রাসের দায়ের মধ্যে পড়ে না। ফলে এই যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে, যে ট্রাইব্যুনালে যে বিচারগুলো করা হবে, এই ডিমার্কেশনটা কিন্তু আমাদেরকে আপনার পরিষ্কার করে বুঝতে হবে। এটাই হলো ন্যায় বিচারের জায়গা। যে কারণে আজকে উন্নত বিশ্ব থেকে আমাদের এই প্রজ্ঞাপন নিয়ে অনেকেই তো রিয়াকশন দিচ্ছে, বিভিন্ন দেশের নামি দামি জার্নালিস্টরা, অনেক দেশের জুরিস্টরা, তারা বলছে যে এখানে যুক্ত করি, আমরা তো আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমরা যদি পশ্চিমা বিশ্বের কথা বলি, তারা তো নিষেধাজ্ঞা চায় নাই, তাদের অবস্থানও স্পষ্ট করেছে। সেই মোতাবেক আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন তার সরকারের এরকম কোনো চিন্তাভাবনা নাই। এখন তারা একটা আন্দোলনের মাধ্যমে সেই কাজটা করলো, পশ্চিমারও কি তাদের অবস্থান পাল্টালো? না, আমাদের দেখেন, আমাদের যারা উন্নয়ন সহযোগী বা যারা আমাদের দেশের বিশেষ করে মানবাধিকার এবং একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে যারা কনসার্ন, আমাদের ধরেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়ন, তারাই আমি দেখি যে খুব বেশি এখানে তারা আমাদের অনেক বিষয়ে তারা অনেক অ্যাডভাইস করে বা কথাবার্তা বলে। তাদের দিক থেকে তারা তো সবসময় একটা পার্টিসিপেটরি ইলেকশন চায়। এখন একটা আওয়ামী লীগের সে স্বৈরাচারী, সে হত্যাকারী, সব ঠিক আছে, কিন্তু এই এত বড় একটা ফোর্স আপনি ইলেকশনের বাইরে রাখবেন কি রাখবেন না, বা ইলেকশনের বাইরে রাখার তো নানা বুদ্ধি আছে, আমি সেই আলোচনায় গেলাম না। যারা দণ্ডিত হবেন তারা তো এমনিতেই নির্বাচন করতে পারে। সুতরাং ইউরোপিয়ান ইউনিয়ন যে কথাগুলো একসময় বলেছে, বা আমাদের অন্যান্য উন্নয়ন সহযোগীরা জাপান টাপান বা ইউএসএ, তারা যে সমস্ত কথাগুলো বলেছে, সেই জায়গায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার এক ধরনের সুর ছিল। এখন সেই সুর ক্রমান্বয়ে ওনার পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাওয়াটা যদি খুব পপুলার অপিনিয়ন হয়, এটা তো আপনার হতে পারতো সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে বসে বলতে পারতো যে আমরা অল পার্টি মিটিং করেছি, অল পার্টি মিটিং করে আমরা এটাকে ডিসাইড করেছি। যেমন শেখ হাসিনা যখন ভারতে চলে গেল, তখন মোদী সরকার কি করেছে, তিনি কিন্তু একা সিদ্ধান্ত নেন নাই, আপনি মনে করে দেখেন, তিনি একটা অল পার্টি মিটিং ডেকেছেন, কারণ দায়টা যাতে সবার থাকে। এটা একটা পাকিস্তানের সাথে যুদ্ধের ব্যাপারও তাই করেছে। এই যে ম্যাচিওরড পলিটিক্স, একটা হয়তো নরেন্দ্র মোদী কোনো ডক্টরি ডিগ্রি ওনার নাই, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডের যে অভিজ্ঞতা, উনি নোবেল পুরস্কারও পান নাই, কিন্তু তারপরে উনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জায়গা থেকে উনি সেটি করেছেন। ভারতের গণতন্ত্রের চর্চা। হ্যাঁ, তো সুতরাং আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলোর অনেকের কাছ থেকে কিন্তু ডিমান্ড ছিল এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অল পার্টি মিটিং হতে পারতো কিনা, সেটি হতে পারতো, এবং হতে পারলে এই জায়গাটা আমার কাছে মনে হয় এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও সরকারের কাছ থেকে আমরা শুনেছি বিভিন্ন দলের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরামর্শের ব্যাপারটা কিন্তু খুব ধোঁয়াশা, পরামর্শ করেছে আমরা, এই পরামর্শের ব্যাপারটা ধোঁয়াশা। আপনি দেখেন নারী সংস্কার কমিশন নিয়ে যা ঘটে গেল, কোনো শব্দ আছে এখানে? কি কেউ কোনো পলিটিক্যাল পার্টি কি মন্তব্য করেছে? দু একটি মানে যারা একটু এক্সট্রিম জায়গা থেকে দেখে, তারা বাদে তো কেউ কোনো কথা বলে নাই। কিন্তু দেখেন গোটা ব্যাপারটাই কিন্তু ধামাচাপা পড়ে গেছে। ফলে আমরা জাতীয় ঐক্য বা মানে ঐক্যমত আমরা খুব কমই দেখি। একদম শেষ পর্যায়ে চলে আসছি শহীদ ভাই, এই এনসিপির সবশেষ যে আন্দোলন, যার প্রেক্ষিতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আসলো, সেখানে কিছু স্লোগান দেওয়া হয়েছিল, যেটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া নানানভাবে হয়েছে, গোলাম আজমের বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি। সেই ব্যাপারে এনসিপি আজকে একটা বিবৃতি দিয়েছে। তারা বলেছে যে তাদের কোনো কর্মী এই কাজ করে নাই, যারা একাত্তরে জনযুদ্ধের বিরুদ্ধে ছিল
তারা এই অবস্থান ব্যাখ্যা করবেন। তার মানে ইন্ডিকেশনটা হচ্ছে যে ওই আন্দোলনে জামাত শিবির ছিল, তাদের পক্ষ থেকে এই ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তো আপনি যাদেরকে নিয়ে একসাথে আন্দোলন করবেন আবার তাদের কোনো অবস্থানটাকে আপনি ওন করবেন না, এখানে আসলে এনসিপির অবস্থানটা কেমন দেখছেন? আমার মনে হয় এনসিপির যে বর্তমান অবস্থান এটা ঠিক আছে, কারণ এনসিপি তো আর বিশ্বাস করে না যে এটা গোলাম আজমের বাংলাদেশ, বা এনসিপি ৭১-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে জামাত শিবির বা অন্যান্য ইসলামী কয়েকটি ইসলামী দলের যে ধ্যান ধারণা সেটাতে এনসিপি বিশ্বাস করে না, এটা পরিষ্কার। সুতরাং এনসিপি আজকে যেটা বলছে এটা ঠিক আছে, কারণ ওই দিন ওখানে তো জাতীয় সঙ্গীত যখন গাওয়া হচ্ছিল তখন সেখানে কিছু ঘটনা ঘটেছে এবং কিছু কিছু দলীয় স্লোগানও দেওয়া হয়েছে। তো এনসিপি এইটাকে হয়তো কন্ট্রোল করতে পারেনি, এনসিপি আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু এনসিপির আন্দোলনে তো এনসিপির নিজস্ব যে শক্তি, সেই শক্তি দিয়ে তো এই লোকজন জমায়েত করা সম্ভব না। সুতরাং তারা জামাত, এবি পার্টি, হেফাজত এবং অন্যান্য ইসলামী দলের সহায়তা কামনা করেছে এবং তারা সেখানে গিয়েছেন। এবং আপনি ছবিগুলো যদি দেখেন, ভিডিও ফুটেজগুলো দিয়ে যদি দেখেন, তাহলে দেখবেন যে ওখানে সংখ্যাধিক্য কাদের ছিল। তো যাদের সংখ্যাধিক্য থাকবে তারাই তো তাদের স্লোগানটাকে সামনে নিয়ে আসবে, এটা তাদের কাজ তারা করেছে। এখন এনসিপির কাজ এনসিপি করেছে, এটা পরিষ্কার যে ৭১-এর গণযুদ্ধের বা জনযুদ্ধ, যেটা মুক্তিযুদ্ধকে তারা জনযুদ্ধ মনে করেন, আমিও মনে করি এটা জনযুদ্ধ ছিল এবং এটা মুক্তিযুদ্ধ ছিল। মুক্তিযুদ্ধ মানে আমাদের জনযুদ্ধ, সুতরাং খালি জনযুদ্ধ বললে হবে না, মুক্তিযুদ্ধ বলে জনযুদ্ধ বলেন বা জনযুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ বলেন, তাহলে আর একটু ক্লিয়ার হয়। সুতরাং এর ব্যাখ্যা তারা দিবেন, এটা ঠিক আছে। এবং জাতীয় সঙ্গীতের যে বিরোধিতা করেছেন তার ব্যাখ্যা তারা দিবেন, এই দায়িত্ব এনসিপি নেবে না। এটাও আমার মনে হয় যে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে বা রাজনৈতিক দল হিসেবে তাদের বক্তব্য সঠিক আছে, এটা সমর্থনযোগ্য যে তারা এটা পরিষ্কার করতে পেরেছেন। এখন আপনি যেটা বললেন যে তাদেরকে নিয়ে আন্দোলন করবেন, তাদেরকে এত ভবিষ্যতে তাদের চিন্তা করতে হবে যে তারা যদি কোনো আন্দোলন করতে চান তাতে যেন এই সমস্ত লোকজন অংশগ্রহণ না করে যারা পুরা আন্দোলনের জিনিসটাকে, চরিত্রটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে চলে যাবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোশ্চেন উঠবে, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কোশ্চেন উঠবে। সেই লোকদেরকে তারা নিশ্চয়ই ভবিষ্যতে আহ্বান করবেন না, এটা তাদের কাছে প্রত্যাশিত। অনেকেই শিবিরের অনেকেই যারা আন্দোলন করেছেন একসাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, এনসিপিতে যোগ দেন নাই, কেউ কেউ আলাদা দল করেছেন। তার মানে এনসিপির ভিতরে এখনও তো এই দুটো ধারা বহমান, কোনটার প্রাধান্য লক্ষ্য করা যায়? এনসিপিতে শিবিরের লোকজন বা যারা একসাথে আন্দোলন করেছিলেন তারা কিন্তু এনসিপিতে যোগ দেন নেই, তারা আরেকটা পৃথক দল করার চিন্তা ভাবনা আছে। দেশে কিন্তু এইরকম পৃথক দল গড়ে উঠছে জামাতের তত্ত্বাবধানে। এবি পার্টিকে অনেকে জামাতের আরেকটি শাখা বলে, সেইভাবে এনসিপির আরেকটি শাখা হতে পারে। এবং জামাত হয়তো চিন্তা করে যে তারা একটা জোট করবে, কারণ দেশে বাংলাদেশের রাজনীতিতে জোটের রাজনীতির একটা প্রভাব আছে, 14 দলীয় জোট, 21 দলীয় জোট। সুতরাং জামাত যখন একাকী রাজনীতিটা করবে, যখন সে কোনো বিএনপির সাথে জোটে থাকার সম্ভাবনা খুব কমে গেছে, তখন জামাত নিশ্চয়ই এরকম 50 দলীয় একটা জোট বানাতে পারে। বাংলাদেশে তো আপনি 79 দলের একটা জোট হয়েছিল, তাই না? তো এইসব জোট আর জোটের রাজনীতিতে আমরা জানি কি নিশ্চয়ই নির্বাচন আসলে আমরা এখানে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে এই আমি 30 সেকেন্ডে বলবো, সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে কিন্তু একটা স্বতঃস্ফূর্ততার ব্যাপার ছিল। জি জি জি, এটা মাথায় রাখতে হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ তারেক ভাই, অনেক ধন্যবাদ শহীদ ভাই। আপনারা যারা দেখছিলেন শুরু থেকে বা পরে, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়, আর এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।